আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গুরুত্বপূর্ণ গণভোটের আয়োজন করা হয়েছে। ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই গণভোটের হাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার কেন হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে তুমুল বিতর্ক। গণভোটে হাঁ ভোট জয়ী হলে ৪৭টি সাংবিধানিক এবং ৩৭টি আইনগত সংস্কার বাস্তবায়নের একটি বাধ্যতামূলক কাঠামো তৈরি হবে। এতে ক্ষমতার ভারসাম্য আসবে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা বাড়বে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও তথ্য সুরক্ষার মতো মৌলিক অধিকার সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসন ফিরে আসার পথ সংকুচিত হবে। এমন পরিস্থিতিতে সরকার কি আসলেই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বাংলাদেশ বর্তমানে একটি ব্যতিক্রমী রাজনৈতিক ও সাংবিধানিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের শাসন ব্যর্থতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং জন আস্থাহীনতার প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার নিজেকে শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং এই সরকার গঠিত হয়েছে একটি সুস্পষ্ট ম্যান্ডেট নিয়ে। আর সরকারের সেই ম্যান্ডেট হল রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতের জন্য একটি টেকসই সংস্কার কাঠামো তৈরি করা। বিগত আওয়ামী লীগ সরকারের আগে থেকেই বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি আর অপশাসন চলে আসছে। রাজনৈতিক দলগুলো একবার ক্ষমতায় আসলে তারা আর ক্ষমতা ছাড়তে চায় না এবং পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকল উপায়ে দেশকে স্বৈরতন্ত্রে পরিণত করতে চায়। ভবিষ্যতে যেন আর কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের প্রধান সারির প্রায় সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরও করেছে। কিন্তু ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যেহেতু সকল সংস্কার বাস্তবায়ন করার ম্যান্ডেট নেই এবং সকল সংস্কার বাস্তবায়ন করতে বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন, তাই গণভোটে জনগণের রায়ের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের একটি বাধ্যবাধকতা তৈরির ব্যবস্থা করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বলেছে যে তারা ক্ষমতায় গেলে সংস্কার করবে, কিন্তু তারা গণভোটের পক্ষে নয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর মুখের কথায় বিশ্বাস করার কোনো সুযোগ নেই, কারণ স্বাধীনতার ৫৪ বছরেও তারা যে সংস্কার করেনি, পরবর্তীতে ক্ষমতায় গেলে তারা যে সংস্কার করবে তার কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের জন্মের পর থেকে সংস্কার যে একেবারেই হয়নি তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলো শুধু সেই সব সংস্কারই করেছে যা তাদের দলীয় স্বার্থে কাজে লাগে। যেমন বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করেছিল, কারণ তৎকালীন সময়ে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এর মাধ্যমে পরবর্তী নির্বাচনে বিএনপি তাদের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার ব্যবস্থা করতে চেয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেয়, যার মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাই সম্পূর্ণ ভেঙে পড়ে। তাই বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বারবার প্রতারিত হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো প্রতারণার সুযোগ না থাকে, সেজন্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে গণভোটের প্রয়োজন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই প্রশাসনের মূল দায়িত্ব ছিল ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর হওয়ার আগেই প্রয়োজনীয় সংস্কারের ভিত্তি তৈরি করা। ফলে যে সংস্কারের প্রস্তাব এই সরকার নিজেই দীর্ঘ ১৮ মাস ধরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তুত করেছে, সেই সংস্কারের প্রশ্নে নীরব থাকা সরকারের দায়িত্বশীলতার সঙ্গে সাংঘর্ষিক। এমন বাস্তবতায় জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিতব্য গণভোটে হাঁ ভোটের পক্ষে অবস্থান নেওয়াকে সরকারের নিজের দায়িত্বের স্বাভাবিক ও যৌক্তিক অংশ হিসেবেই দেখা যায়। তাছাড়া গণভোট কোনো গোপন টেকনোক্র্যাটিক প্রক্রিয়া নয়, এটি সরাসরি জনগণের মতামত জানার একটি গণতান্ত্রিক মাধ্যম। আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চায় দেখা যায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের প্রশ্নে সরকার প্রধানেরা প্রকাশ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দেন জনগণের হাতে। যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট থেকে শুরু করে স্কটল্যান্ড, ফ্রান্স বা তুরস্ক সব ক্ষেত্রেই এই রীতি অনুসরণ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থানও সেই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সরকারের ভাষ্য অনুযায়ী জেলা ও স্থানীয় পর্যায়ে গণভোটের পক্ষে যে প্রচারণা চালানো হচ্ছে তার উদ্দেশ্য কাউকে বাধ্য করা নয়, বরং সংস্কারের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা। কারণ বিভ্রান্তি ও ভুল তথ্যের মাধ্যমে ভোট হলে গণতন্ত্র আরও দুর্বল হয়। সরকারি এই প্রচারণা শুরুর আগে অনেক মানুষ গণভোট সম্পর্কেই জানত না। এখন দেশের মানুষ অন্তত গণভোট সম্পর্কে কিছুটা জানতে শুরু করেছে। তবে গণভোট কেন আয়োজন করা হচ্ছে এবং কিসের জন্য তারা হাঁ ভোট দিবে এমন মৌলিক বিষয় সম্পর্কেই দেশের অধিকাংশ ভোটারের এখনও কোনো ধারণাই নেই। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ছাড়া ছোট বড় সকল রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণার সাথে গণভোটে হাঁ ভোটের পক্ষেও প্রচারণা চালাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএনপি কোনো মন্তব্য করেনি। তবে দলটির কেউ কেউ বলছে গণভোট আয়োজন করাই নাকি বেআইনি। অন্তর্বর্তী সরকারের অধীনে যদি গণভোট আয়োজন করা বেআইনি হয় তাহলে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনও বেআইনি হওয়ার কথা। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক হচ্ছে না। সমালোচকদের প্রধান অভিযোগ হল অন্তর্বর্তী সরকারের হাঁ ভোটের পক্ষে অবস্থান নাকি নিরপেক্ষতার পরিপন্থী। কিন্তু এই যুক্তি একটি মৌলিক বিষয় উপেক্ষা করে। নিরপেক্ষতা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়। যখন একটি সরকার সংস্কারের দায়িত্ব নিয়েই গঠিত হয় তখন সেই সংস্কারের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেওয়াটাই তাদের প্রাতিষ্ঠানিক দায়। বরং এই সময়ে নীরবতা দেখানো হলে সেটাই হতো দায়িত্বহীনতা, যা জনগণের স্বার্থ এবং আস্থা আরও ক্ষুণ্ণ করত। আরেকটি সমালোচনা হল সরকারি প্রচারণা মানুষকে প্রভাবিত করছে। বাস্তবে গণতান্ত্রিক বৈধতার মূল প্রশ্ন তিনটি: ভোটাররা না বলার স্বাধীনতা রাখে কিনা, বিরোধী পক্ষ প্রচারণা চালাতে পারছে কিনা এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। বর্তমানে এই তিনটি শর্তই বিদ্যমান। কোনো পক্ষকে নিষিদ্ধ করা হয়নি, না ভোটের পথও খোলা আছে এবং নির্বাচন কমিশনই পুরো প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে। তাছাড়া গণভোটে যদি হাঁ ভোট জয়যুক্তও হয় তারপরও কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর সংস্কার বাস্তবায়ন করবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। তাহলে অন্তর্বর্তী সরকার যতই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাক না কেন, জনগণ যদি মনে করে তারা না ভোট দিলে তাদের স্বার্থ রক্ষা হবে, তাহলে জনগণ না ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারকে মিথ্যা প্রমাণিত করবে। কিন্তু যে সরকারের মূল দায়িত্বই ছিল সংস্কার করা, তারা নিজেরা সেই সংস্কার করতে না পারলে ভবিষ্যতে যেন সংস্কার বাস্তবায়নের ব্যবস্থা নিশ্চিত করা যায়, সেজন্য কাজ করাটা মোটেও দোষণীয় কিছু নয়। অন্তর্বর্তী সরকার বিভিন্ন মানদণ্ডেই ব্যর্থ, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই দায় শুধু তাদের একার উপর বর্তায় না। কারণ জনপ্রশাসন থেকে শুরু করে দেশের সাধারণ নাগরিকরা পর্যন্ত তাদের বিভিন্ন সংস্কার কার্যক্রমে সহায়তা করেনি। বরং ডক্টর ইউনূসের সরকার বিগত ১.৫ বছরে যে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি, গণভোটে হাঁ ভোটের পক্ষ নিয়ে তারা তাদের সেই দায়মোচনের কিছুটা সুযোগ পাচ্ছে। সরকারের যুক্তি অনুযায়ী গণভোটে হাঁ ভোট জয়ী হলে ৪৭টি সাংবিধানিক ও ৩৭টি আইনগত সংস্কার বাস্তবায়নের একটি বাধ্যতামূলক কাঠামো তৈরি হবে। এতে ক্ষমতার ভারসাম্য আসবে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত হবে, বিচার বিভাগের স্বাধীনতা বাড়বে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও তথ্যের সুরক্ষার মতো মৌলিক অধিকার সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসন ফিরে আসার পথ সংকুচিত হবে। তাই অন্তর্বর্তী সরকারের হাঁ ভোটের পক্ষে অবস্থান কোনো দলীয় স্বার্থ বা ক্ষমতা দীর্ঘায়নের কৌশল নয়। এই সরকারের সঙ্গে গণভোটের ফলাফলের কোনো নির্বাচনী লাভ ক্ষতির সম্পর্কও নেই, বরং এটি ইউনূস প্রশাসনের সর্বশেষ দায়িত্বের অংশ। দেশকে একটি শক্ত সংস্কারভিত্তিক গণতান্ত্রিক পথে তুলে দেওয়াই এর মূল উদ্দেশ্য। যারা এই পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা মূলত সংস্কারের প্রয়োজনীয়তা নয়, বরং সংস্কার প্রক্রিয়াকেই দুর্বল করতে চাইছে। ইতিহাস বলছে সংকটকালে দ্বিধা নয়, বরং দায়িত্বশীল সিদ্ধান্তই জাতিকে এগিয়ে নেয়। ভোটাররা হাঁ ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে, আর না ভোট দিলে দেশের শাসন কাঠামো আগের মতোই থাকবে। আগামী গণভোটে হাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে সে সম্পর্কে খুব সহজ ব্যাখ্যা জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।